বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম দ্বিগুণ হলেও সরকার জনগণের কথা বিবেচনা করে খুব সামান্য বাড়িয়েছে, এমন মন্তব্য করেছেন বিদ্যুৎ এবং জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। এই বিপুল দাম বাড়ানোর ফলে সরকারের উপর ব্যাপক অর্থনৈতিক চাপ তৈরি হয়েছে বলেও মন্তব্য করেছেন তিনি। দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের এসব কথা জানিয়েছেন জ্বালানি মন্ত্রী। এ সময় তিনি আরও জানিয়েছেন, মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে জ্বালানি তেলের দাম বাড়াতে বাধ্য হয়েছে সরকার, আর যতটুকু দাম বাড়ানো হয়েছে তাতে সরকারকে ভর্তুকি দিতে হচ্ছে। দাম বেড়ে যাওয়ায় বাজারে এর কিছুটা প্রভাব পড়তে পারে বলে জানিয়েছেন মন্ত্রী। তিনি জানিয়েছেন, বৈশ্বিক পরিস্থিতি মাথায় রেখেই এই সিদ্ধান্ত নিয়েছে সরকার। এদিকে দেশের বাজারে রেকর্ড দাম বৃদ্ধির পরও পাম্পে কমছে না জ্বালানি তেল নিয়ে ভোগান্তি। তেল নিতে অসহনীয় গরমে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে গ্রাহকরা। সম্প্রতি বিশ্ববাজারে তেলের দাম অস্বাভাবিক বেড়ে যাওয়ায় দেশের বাজারে সমন্বয়ের সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে ভোক্তাদের অভিযোগ, দাম বাড়ার পরও একটুও কমেনি ভোগান্তি, বরং এখন থেকে বইতে হবে বাড়তি ব্যয়ের বোঝা। পাম্প সংশ্লিষ্টরা যেটা বলছেন যে সরবরাহের তুলনায় চাহিদা বেশি থাকায় পরিস্থিতি সামাল দেওয়া অনেকটাই কঠিন হয়ে পড়েছে। দর্শক, এই মুহূর্তে রাজধানীর জ্বালানি তেল পরিস্থিতি নিয়ে আরো বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী রাকিব হোসেন। রাকিব, একটু জানাবেন যে কালকে থেকে কিন্তু জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে। দাম বাড়ার পর পাম্প মালিক এবং ক্রেতাদের প্রতিক্রিয়া কেমন দেখছেন, এবং লাইন তো এখনো আসলে বেশ লম্বা, তো সব মিলিয়ে আপনি যেখানে আছেন সেখানকার পরিস্থিতি কেমন দেখছেন? দাম বাড়ানোর পরে পেট্রোল পাম্প মালিকরা স্বাগত জানিয়েছে এই সিদ্ধান্তকে, কিন্তু যারা গ্রাহক আছেন জ্বালানি তেলের তারা অস্বস্তি প্রকাশ করেছেন। তাদের এতদিন শুধু ভোগান্তি ছিল, বিশৃঙ্খলা তাদেরকে পোহাতে হতো, এখন সেটার সঙ্গে বাড়তি খরচের বোঝা যোগ হয়েছে জ্বালানি তেলের দাম বাড়ানোর কারণে। প্রতি লিটার অকটেনে যদি 20 টাকা করে বাড়তি দিতে হয়, তাহলে 5 লিটারের জন্য তাদেরকে 100 টাকা বাড়তি গুনতে হচ্ছে। তো ব্যক্তিগত যারা মোটরসাইকেল চালান বা প্রাইভেট কার আছে তাদের জন্য হয়তো এটা খুব বেশি চাপের না, কিন্তু যারা আসলে এই যানবাহনের উপর যাদের জীবিকা নির্বাহ করেন, বিশেষ করে যারা উবার পাঠাও চালান, তাদের ক্ষেত্রে এখন সেই প্রভাবটা পড়বে যাত্রীর ভাড়ার উপর। এবং বিশেষ করে ডিজেলের দামের কথা যদি আমরা বলি, ডিজেলের দাম লিটার প্রতি 15 টাকা বাড়ানো হয়েছে। তাহলে আমরা হিসাব করে দেখি, যদি প্রত্যেকটা কাভার্ড ভ্যানে 100 লিটার ডিজেল নিতে এখন 1500 টাকা বাড়তি দিতে হবে, সেই 1500 টাকা আসলে আসবে কোথা থেকে? আমরা মালিকদের সাথে কথা বলেছি, তারা বলছেন যে এখন তারা ভাড়ার সাথে এই দামটা সমন্বয় করতে হবে। ভাড়ার সাথে যখন এই জ্বালানি তেলের বাড়তি দামটা সমন্বয় করতে যাবে, তখন কিন্তু ওই পণ্যের উপর এই প্রভাবটা পড়বে, অর্থাৎ মূল্যস্ফীতি বেড়ে যাওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছে। এখন আপনি পাম্পের মধ্যে যেই পরিস্থিতি দেখতে পাচ্ছেন, আমরা মার্চের শুরুতে এই পরিস্থিতি দেখেছি। যখন রেশনিং পদ্ধতি সরকার চালু করে, তখন থেকে এই পরিস্থিতির সূত্রপাত হয়, এখনও সেটি অব্যাহত রয়েছে। গতকালকে রাতে সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়ায় সরকার, কিন্তু পাম্পের পরিস্থিতি আসলে বদলায়নি এই দাম বাড়ানোর কারণে। পাম্পে যে সংকট, যে লম্বা সিরিয়াল, যে ভোগান্তি, সেটি অব্যাহত রয়েছে। এখন মানুষের প্রশ্ন যে সরকার বলছে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুদ রয়েছে দেশে, তাহলে এই সংকট কাটছে না কেন? এখন সরকার অন্যদিকে বলছে যে বৈশ্বিক বাজারে আসলে জ্বালানি তেলের দাম বাড়ার কারণে সরকারকে সেই দাম মেনটেন করতে হিমশিম খেতে হচ্ছে, এবং সবশেষ জ্বালানি তেলের দাম সমন্বয় করে সেই বাড়তি দাম সমন্বয় করার একটা চেষ্টা চলছে সরকারের পক্ষ থেকে। কিন্তু দাম যে বেড়েছে, দাম বাড়ার সাথে সাথে যদি মানুষের ভোগান্তিটা কমে, তাহলে হয়তো মানুষ এটিকে সাদরে গ্রহণ করবে। কিন্তু যদি দাম বাড়ার সাথে সাথে মানুষের ভোগান্তি না কমে, মানুষ চাহিদা মতো জ্বালানি তেল না পায়, তাহলে এক ধরনের অস্থিরতা আরও বড় হবে এবং মানুষের অনাস্থা তৈরি হবে। আমরা জানি যে আসলে জ্বালানি তেল আমাদের দেশে খুব একটা উৎপাদন হয় না, সিংহভাগই আমদানি করতে হয়, এবং পেট্রোল শতভাগ উৎপাদন হলেও সেখানে আমদানির নির্ভরতা প্রায় 60%। তো সেই জায়গা থেকে আসলে আমদানির উপর আমাদের নির্ভর করতে হচ্ছে, এবং যুদ্ধ শুরুর পর যখন হরমুজ প্রণালী বন্ধ হয়ে যায়, তখন কিন্তু আমাদের ক্রুড অয়েল আসা যেমন বন্ধ হয়, তেমনি কিন্তু পরিশোধিত যে জ্বালানি তেল অন্যান্য দেশ থেকে আসার কথা, সেই জায়গা থেকেও কিন্তু আসা ব্যাহত হয়। এবং সরকার এই জায়গা থেকে চেষ্টা করে যে খোলা বাজার থেকে জরুরি ভিত্তিতে কিছু জ্বালানি তেল আমদানি করে সেটি সামাল দেওয়ার, কিন্তু সেই জায়গায়
জায়গায় সরকার আসলে খুব একটা আশার হলো এখন পর্যন্ত দেখতে পাচ্ছে না, যে কারণে যে পূর্ব নির্ধারিত যে শিডিউল অনুযায়ী দেশে পরিশোধিত জ্বালানি তেল আসছে সেগুলোকে সমন্বয় করে সাশ্রয়ীভাবে ব্যবহারের মাধ্যমে সরকার কিন্তু পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে। আমরা জানি যে আমাদের দেশেও কিছু বেসরকারি রিফাইনারি রয়েছে, যেসব রিফাইনারি থেকে জ্বালানি তেলের সরবরাহ হচ্ছে। তো গত 8 তারিখ থেকে আমরা যতটুকু শুনেছি যে রাকিব হোসেন আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আমাদের সহকর্মী রাকিব হোসেন যেটা জানাচ্ছিলেন যে সারা দেশে ডিজেল, অকটেন এবং পেট্রোল সহ সব ধরনের জ্বালানি তেলের সংকট কিন্তু বাড়ছেই, আর এরই মধ্যে বাড়ানো হয়েছে জ্বালানি তেলের দাম, তবুও পাম্পগুলোতে কমছে না ভোগান্তি, আর দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে তেল নিতে হচ্ছে। অনেকেই তেল না পেয়েই হতাশ হয়ে ফিরে যাচ্ছেন। সহকর্মীদের তথ্য এবং ছবিতে প্রতিবেদন। অটো কেউ চালায় না কেন? মানিকগঞ্জের পাম্পগুলোতে সবসময় ভিড় থাকছে। জেলার 15টি ফিলিং স্টেশনের মধ্যে জ্বালানি দেওয়া হচ্ছে 3 থেকে 4টিতে, বাকিগুলো বন্ধ রয়েছে। ক্রেতারা বলছেন অনেক সময় নির্দিষ্ট লাইন ছাড়া তেল নিতে গিয়ে বিশৃঙ্খলার সৃষ্টি হচ্ছে পাম্পগুলোতে। কিন্তু আমি এখনো তেল পাই নাই, লাইনে এখনো আছি। 3 দিন পরে আবার আমি আজকে তেল না পাই আমার গাড়ি আর চলবো না, ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যাবে। বাইক দিয়ে আমাদের ব্যবসা বাণিজ্য পরিচালনা করা লাগে, মানে তাদের একটু ভোগান্তি আর কি। ফেনী জেলার 28টি পেট্রোল পাম্পের মধ্যে বেশিরভাগ তেল শূন্য বলা হচ্ছে। চালকদের অভিযোগ, রবিবার রাতে জ্বালানির দাম বৃদ্ধির খবরে পাম্পগুলোতে তেল বিক্রি বন্ধ করে দেয় পাম্প মালিকরা। এই লাঞ্চের পরে দিব, লাঞ্চের পরে থেকে বললো যে আসরের পরে দিব, আসরের পরে থেকে বললো এই 7টার পরে দিব। কালকে গোটা দিন গেল, কালকে গোটা রাত গেল, আজকে সকাল পর্যন্ত এখনো পর্যন্ত তেল পায় নাই। কিন্তু এরা আমারে এখন পর্যন্ত তেলগুলা দিতে পারে নাই। দামটা বাড়ছে, আমাদের কোনো সমস্যা নেই, গাড়িগুলা পাম্পে আসবে, তেল দিবে। তো মানে যে চাহিদা অন্তত 2 গাড়ি ডিজেল ডেলি আর 1 গাড়ি অকটেন যদি দেওয়া তাহলে আমাদের চাহিদা পূরণ হবে। বরিশালের হাইওয়েতে থাকা ফিলিং স্টেশনগুলোতে জ্বালানি না পেয়ে হতাশ হচ্ছেন যানবাহন চালকরা। তীব্র জ্বালানি সংকটে মুন্সিগঞ্জে কৃষি, পরিবহন এবং শিল্প খাতের উপর পড়েছে বিরূপ প্রভাব। সেচ মৌসুমে ডিজেল সংকটের কারণে কৃষকরা জমিতে সেচ দিতে পারছেন না। কৃষক বাঁচবে কি করে? আমার তো জমিতে এখন পানি দিতে হবে, জমি নষ্ট হয়ে যেতেছে। ভাই এই নিয়ে তো 2 দিন আসলাম, বুঝছেন, যেদিন আসি ওনারা বলে কালকে আসেন, কালকে আসেন। 1 কেজি ডিজেল অন্যান্য দোকান থেকে কিনতে গেলে 130-40 টাকা লাগে, এবং আমাদের যে কষ্ট বাইরে যেতেছে। রাজবাড়ীতে মধ্যরাত থেকে ফিলিং স্টেশনের সামনে রয়েছে তেল প্রত্যাশীদের লম্বা লাইন। তেল না দেওয়ার সিন্ডিকেট যাতে না হয় সেদিকে নজরদারি বাড়ানোর দাবি তুলেছেন তারা। জ্বালানি সংকটের কারণে যশোর বেনাপোল সড়কে 60 থেকে 65 ভাগ গাড়ি চলাচল বন্ধ রয়েছে। তেলের আশায় পাম্পগুলোর সামনে ভিড় করে আছেন ক্রেতারা। শাকিলা সিথি, 71। সরাসরি ক্রয়াদেশ দেওয়ার 3 সপ্তাহেও ডিজেল আমদানি এবং সরবরাহের জন্য জামানতের টাকা জমা দেয়নি 11টি প্রতিষ্ঠান। ফলে অনিশ্চয়তা তৈরি হয়েছে প্রয়োজনীয় ওই জ্বালানি তেল পাওয়া নিয়ে। এমনকি কার্যাদেশ দেয়া প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা এবং রাজনৈতিক সংশ্লিষ্টতা নিয়েও উঠেছে প্রশ্ন। এদিকে ভবিষ্যতের কথা চিন্তা করে সরাসরি ক্রয় পদ্ধতির জন্য সরবরাহকারীদের তালিকা করেছে বিপিসি। আরও জানাচ্ছেন রাকিব হোসেন। দেশে চাহিদার প্রায় 100% জ্বালানি তেল আমদানি হয় বিপিসির মাধ্যমে। মূলত মধ্যপ্রাচ্য থেকে আসে অপরিশোধিত পণ্য, আর চীন, মালয়েশিয়া সহ আরও কয়েক দেশ থেকে কেনা হয় পরিশোধিত ডিজেল, অকটেন এবং জেট ফুয়েল। এসবই নির্দিষ্ট সরবরাহকারী প্রতিষ্ঠান এবং চুক্তির আওতায়। কিন্তু যুদ্ধ শুরুর পর বন্ধ হয়ে যায় চাহিদা অনুযায়ী সরবরাহ। ফলে বিকল্প হিসেবে সরাসরি ক্রয় পদ্ধতিতে যায় সরকার। দায়িত্বের 2 মাসে সব মিলিয়ে 12 লাখ টন ডিজেল কেনার অনুমোদন দেয় মন্ত্রিসভা ও অর্থনৈতিক বিষয় সংক্রান্ত কমিটি। শর্ত অনুযায়ী ওই প্রতিষ্ঠানগুলোকে 42 দিনের মধ্যে জমা দিতে হবে জামানতের 5% টাকা। নির্ধারিত সময়ের মধ্যে সরবরাহ না করতে পারলে গুনতে হবে জরিমানাও। কিন্তু অনুমোদনের সপ্তাহ 3 পার হলেও জামানতের টাকা দিয়েছে একটি মাত্র প্রতিষ্ঠান। ফলে অনিশ্চয়তা শুরু হয়েছে সময়মতো জ্বালানি তেল পাওয়া নিয়ে। একটা হচ্ছে অনেকগুলো কোম্পানি হয়তো বাজে টাইপের কোম্পানি, ওদের হয়তো কোনো অসৎ উদ্দেশ্য থাকতে পারে। আর আরেকটা জিনিস হচ্ছে এই কোম্পানির মধ্যে অনেকেই হয়তো বুঝতে পেরেছে, আরে তখন তো আমি দাম কম দিয়েছিলাম,
এখন আমি বেশি জায়গায় আরেক জায়গায় বিক্রি করতে পারবো, তাহলে ওখানে আর আমি এইসব গ্যারেন্টি পিজিটিজি আমি দেবো না, আমি এখানে চুপ করে থাকি, ওটা ক্যান্সেল হয়ে যাবে। যারা নির্ধারিত সময়ের মধ্যে পেট্রোলিয়াম প্রোডাক্ট সাপ্লাই দেবেন তাদের সঙ্গে তো অবশ্যই আমাদের চুক্তি বহাল থাকবে। যারা দিতে পারবেন না তাদের কাছ থেকে যেই পিজি গ্রহণ করেছি আমরা, সেটা আমরা পিজি এনকেশ করে নিতে পারি। তবে আমরা এখন পর্যন্ত যাদেরকে আমরা নোয়া দিয়েছি এবং যারা আমাদেরকে পিজি দিয়েছেন, আমরা অত্যন্ত আশাবাদী তারা যথাসময়ে পেট্রোলিয়াম প্রোডাক্টস সাপ্লাই দিতে পারবেন। সরাসরি ক্রয়াদেশ দেয়া ওই প্রতিষ্ঠানগুলোর পুরনো অভিজ্ঞতা এবং সক্ষমতা নিয়ে সমালোচনা শুরু হয় নানা মহলে, কেননা প্রায় সবই একরকম নতুন। এমনকি আলোচনা আছে রাজনৈতিক সংশ্লিষ্টতা বা যোগাযোগ নিয়েও। এদিকে ভবিষ্যৎ ঝুঁকি ও প্রস্তুতির কথা চিন্তা করে সরবরাহকারীদের স্থায়ী তালিকা তৈরি করছে বিপিসি। এরই মধ্যে প্রকাশ করা হয়েছে বিজ্ঞপ্তি। $1000 ফি জমা দিয়ে আগ্রহী ও যোগ্য প্রতিষ্ঠানগুলো নিজেদের নাম নিবন্ধন করতে পারবে এই তালিকায়। যারা এনলিস্টেড হবেন তারা আমাদের পরবর্তী সকল টেন্ডার প্রক্রিয়ায় অংশগ্রহণ করবেন এবং টেন্ডারের মাধ্যমে কাজ পেলে তারা আমাদেরকে প্রোডাক্ট সাপ্লাই দিবেন এবং আমাদের সাপ্লাই চেইনে যেভাবে পেট্রোলিয়াম প্রোডাক্ট সংযুক্ত হয় সেভাবে হবে এবং তারপরে সেগুলো আমাদের বিভিন্ন কোম্পানির মাধ্যমে, পদ্মা, মেঘনা, যমুনার মাধ্যমে সারা দেশে বিপণন করা হবে। বর্তমানে সরকারিভাবে আমদানির জন্য বিপিসির তালিকায় 11টি প্রতিষ্ঠান রয়েছে। এর মধ্যে 2টি অপরিশোধিত এবং 9টি পরিশোধিত জ্বালানি তেল সরবরাহ করছে। রাকিব হোসেন, 71, ঢাকা। আমরা অনেকগুলো প্রতিবেদন দেখছিলাম। এই মুহূর্তে জ্বালানি তেলের দাম বৃদ্ধি এবং সংকট কমানো নিয়ে আলোচনার জন্য আমাদের সাথে যুক্ত হচ্ছেন জ্বালানি বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইকবাল হোসেন। ইকবাল হোসেন, আপনাকে 71 স্টুডিও থেকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই যে ব্যাপারটা জানতে চাচ্ছি যে প্রতি লিটারে 20 টাকা বাড়ানো হয়েছে জ্বালানি তেলের দাম। সেক্ষেত্রে মন্ত্রী যেটা বলছেন যে এটি জনগণের জন্য অনেকটাই সহনীয়। আপনি এই সিদ্ধান্তকে কিভাবে দেখছেন, আর সরকারের হাতে আসলে এর কোনো বিকল্প ছিল কিনা? দেড় মাস অতিক্রম করেছে, এরপরে গতকাল দাম বৃদ্ধি ঘোষণা করা হয়েছে এবং ডিজেলে প্রায় 15 টাকার মতো এবং অক্টেনে 20 টাকার মতো পার লিটারে বৃদ্ধি করেছে। আমরা যদি আমাদের পার্শ্ববর্তী দেশগুলোর দিকে তাকাই, সেখানেও কিন্তু একটা এই প্রাইস ইনক্রিজ আছে। আমরা যদি এটাকে র্যাঙ্ক করি, সবচেয়ে কম বৃদ্ধি দেখা যাচ্ছে ইন্ডিয়াতে এবং এরপরে হচ্ছে বাংলাদেশ মডারেট, তারপরে হচ্ছে আপনার শ্রীলঙ্কা এবং সবচেয়ে বেশি তো এই বৃদ্ধিটা হয়তো বা দীর্ঘায়িত হওয়াতেই এই সরকার, পলিটিক্যাল গভর্নমেন্ট সে স্বাভাবিকভাবে চাবে জন দুর্ভোগ যাতে বৃদ্ধি না পায়, জনগণের উপর দাম মূল্য বৃদ্ধির যাতে কোনো প্রভাব না আসে, সার্বিক বিবেচনা করেই তারা এতদিন ফিক্স রেখেছিল। তো এখন বৃদ্ধিটা স্টিল আমাদের প্রতিবেশী রাষ্ট্রের তুলনায় এটা মডারেট। লোয়েস্ট আছে ইন্ডিয়া, তারপরে আমাদের অবস্থান সর্বোচ্চ পাকিস্তানে। তো আমরা আসলে ভর্তুকির সাথে জড়িত আরেকটা বিষয়টা কারণ কি হতে পারে? কারণ হতে পারে সামনে বাজেট এবং সরকারকে একই সাথে কিন্তু ইন্টারন্যাশনাল ফান্ডিং এজেন্সির সাথে কাজ করতে হয়, তাদের রিকোয়ারমেন্ট গুলো কি এবং ইন্টারন্যাশনাল ফান্ডিং এজেন্সি IMF বা ওয়ার্ল্ড ব্যাংক তারা কিন্তু সবসময় চাবে এই ভর্তুকি খাতের প্রতি তারা একটু অনুৎসাহিত। সো এখন সার্বিক দিক বিবেচনা করেই এই যুদ্ধটা দীর্ঘায়িত হওয়াতেই বা এখন এটা কবে শেষ হবে সেটারও তো নিশ্চয়তা নেই। সো ভর্তুকির দিক বিবেচনা করেই সম্ভবত সরকার এটা ঘোষণা করছে, তবে এটা এখনো মডারেট পর্যায়ে আছে। তো আমরা চাই এখনো বাজারে যাতে অধীনস্থ যে আইন শৃঙ্খলা বাহিনী এবং সরকারি। ইকবাল হোসেন, আপনার কাছে আরেকটা ব্যাপার একটু জানতে চাচ্ছিলাম যে জ্বালানি তেলের দাম বাড়লেই আমরা কিন্তু দেখি যে সার্বিক অর্থনীতিতে এর একটা বড় ধরনের প্রভাব পড়ে। সেক্ষেত্রে আসলে জ্বালানি তেলের দাম বাড়লেও যদি সহনীয় থাকে, সার্বিক অর্থনীতিতে এর প্রভাব যখন পড়বে তখন এটা আসলে কতটা সহনীয় থাকবে? না, জ্বালানির সম্পর্ক এনার্জির সাথে ইকোনমি ইন্ট্রিনসিক্যালি কানেক্টেড। সো এখন এই যে বৃদ্ধিটা সরকার এতদিন বাড়ায়নি কেন? তার কারণ হচ্ছে ইনফ্লেশন বেড়ে যাওয়ার একটা কারণ থাকে। সো এখন আমরা ধারণা করি ইতিমধ্যে কিন্তু LPG এবং ফার্নেস অয়েলের দাম
বাড়ানো হয়েছে এবং তার কিন্তু একটা ইম্প্যাক্ট অলরেডি বাজারে চলে এসেছে। সো এই যে হঠাৎ করে যে এবার বাড়ানো হলো অকটেন ডিজেল পেট্রোলের দাম, তারও একটা কনসিকুয়েন্স আসবে। হোসেন, আপনাকে ধন্যবাদ। হয়তোবা কোনো কারণে আমরা আর ওনার সাথে যোগাযোগ করতে পারছি না। ইকবাল হোসেন আমাদের সাথে যুক্ত হয়েছিলেন, জ্বালানি বিশেষজ্ঞ, এবং তিনি জানাচ্ছিলেন আসলে জ্বালানি তেলের দাম বাড়ার পর দেশের সার্বিক অর্থনীতিতে এটা কি ধরনের প্রভাব ফেলতে পারে। এই মুহূর্তে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম কথা বলছেন, আমরা সরাসরি চলে যেতে চাই সেখানে। সংগঠক এনসিপির নেতাকর্মী হিসেবে কাজ করবে, এনসিপির আদর্শকে ধারণ করেই কাজ করবে। তবে কোনো ফ্যাসিজমে অংশগ্রহণকারী, গণহত্যায় অংশগ্রহণকারী, গণহত্যাকে সমর্থনকারী, চাঁদাবাজ, দুর্নীতির যারা অভিযুক্ত, সন্ত্রাস, এই ধরনের কোনো ব্যক্তি কখনোই এনসিপিতে আসতে পারবে না, এনসিপিতে থাকতে পারবে না। যারা এনসিপির গঠনতন্ত্র অনুযায়ী এনসিপি যে দায় ও দরদের রাজনীতি প্রতিষ্ঠা করতে চায়, বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চায়, সেই রাজনীতিকে ধারণ করে আমরা সবাই একত্রে আমরা জুলাই গণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, সেটাকেই মাথায় রেখে আমরা সামনের দিনে আগাতে চাই। ফলে আজকে যারা আসছে তারা, আমরা মনে করি তারা আমাদের সাথেই এতদিন ছিলেন, আমরা একসাথেই আসলে ছিলাম, হয়তো প্ল্যাটফর্ম ভিন্ন ছিল, আজকে আমরা আনুষ্ঠানিকভাবে একত্রিত হচ্ছে এবং সারা দেশের তরুণদেরকে আমরা আহ্বান জানাচ্ছি, তরুণদের পাশাপাশি সকল বয়সী মানুষদেরকে আহ্বান জানাচ্ছি, জাতীয় নাগরিক পার্টি এনসিপির হাতকে শক্তিশালী করুন, এনসিপিতে যোগ দিন, এনসিপিকে নানাভাবে সহযোগিতা করুন। এনসিপি এখনো সংস্কারের পক্ষে দৃঢ় ভূমিকা রেখে যাচ্ছে, বিচারের প্রশ্নে আমাদের ভূমিকা থাকবে, বাংলাদেশের সার্বভৌমত্বের প্রশ্নে ভূমিকা রাখবে। সর্বোপরি বাংলাদেশকে নতুন কোনো স্বৈরতন্ত্রের যাতে উদ্ভব না ঘটে, এই জন্য তরুণদেরকে ভূমিকা রাখতে হবে এবং বাংলাদেশের মানুষ গণভোটে রায় দিয়েছে সংস্কারের পক্ষে, সেই রায়কে আমাদেরকে অবশ্যই বাস্তবায়ন করতে হবে, জনগণকে তার অধিকার ফিরিয়ে দিতে হবে। নতুন সদস্যদের হাতে সদস্য ফর্ম আছে, আপনারা একটু সদস্য ফর্মগুলো তুলে ধরবেন, তারপরে আমরা ফুল দিয়ে আমাদের নতুন সদস্যদেরকে বরণ করে নিব। নাহিদ ইসলাম এতক্ষণ আমরা দেখছিলাম সরাসরি কথা বলছিলেন, তিনি বিভিন্ন জুলাই সনদ সহ বিভিন্ন সংস্কারের বিষয়ে। আমরা চলে যাচ্ছি পরবর্তী। দর্শক, এই মুহূর্তে সচিবালয়ে কথা বলছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। ইন্টারন্যাশনাল ইনফ্রাস্ট্রাকচার ব্যাংক ওদের সাথে হয়ে গেছে, আইএমএফ এর সাথে যে বিষয়গুলো পেন্ডিং আছে এগুলো আলোচনা চলছে, এখনো আলোচনা শেষ হয় নাই এবং আলোচনায় যে বিষয়গুলো এখনো পুরোপুরিভাবে আমরা একমত হতে পারিনি, যে শর্তগুলো নিয়ে আলোচনা হচ্ছে, এগুলো চলছে আলোচনা। কিন্তু আমাকে তো নিশ্চিত করতে হবে আমাদের দেশের জনগণের উপর কোনো চাপ সৃষ্টি করে, আমাদের দেশের অর্থনীতি ব্যবসায়ীদের উপর চাপ সৃষ্টি করে কোনো সিদ্ধান্ত তো আমরা নিতে পারবো না। সুতরাং আমাদেরকে তো সিদ্ধান্ত নিতে হবে, খালি তো ওদের সিদ্ধান্তের ব্যাপার নাই, আমাদেরও সিদ্ধান্তের ব্যাপার আছে। সুতরাং এই বিষয়গুলো আলোচনা চলছে। একটা শেষ করি, না কারা না তো একটা বিষয় ফ্যামিলি কার্ড তো না, এটা এই ফ্যামিলি কার্ড হচ্ছে, এটা হচ্ছে সোশ্যাল ওয়েলফেয়ার প্রজেক্ট। সবাই আইএমএফ বলেন, ওয়ার্ল্ড ব্যাংক বলেন, যারা আছে সবাই সোশ্যাল ওয়েলফেয়ারকে মাথায় রেখে বাকি কাজগুলো একসাথে করে, সোশ্যাল ওয়েলফেয়ারকে বাইরে রেখে কারোর সাথে কোনো, আমাদের সাথে কোনো শর্ত পূরণের কোনো সুযোগ নেই এখানে। ওরাও ভালো, আমি তো আপনাকে বলতেছি এই ফ্যামিলি কার্ড ইজ হাইলি অ্যাপ্রিসিয়েটেড। ফ্যামিলি কার্ড সব ডোনারদের কাছে অত্যন্ত ভালোভাবে গৃহীত হয়েছে, তারা খুবই আনন্দিত। বাংলাদেশ সরকার ফ্যামিলি কার্ডের মতো একটা ইনোভেটিভ নতুন একটা চিন্তা নিয়ে জনগণের কাছে তার সেবা, তার সুফল, অর্থনীতির সুফল জনগণের দ্বারে পৌঁছে দিচ্ছে, যেটা বিএনপির ওয়াদা ছিল।
আচ্ছা, আমি এখন আসছি জুনের মধ্যে জুলাইয়ের মধ্যে এগুলো কোনো ব্যাপার না, এটা আরেকটা ভুল ধারণা। জুন জুলাই কোনো বিষয় না, এগুলো হচ্ছে IMF এর সাথে যেই প্রোগ্রামটা শুরু হয়েছে বিগত আওয়ামী লীগ সরকারের, আপনার তো মাথায় রাখতে হবে, আওয়ামী লীগ সরকারের সাথে IMF এর এই প্রোগ্রামটা নেওয়া হয়েছে। এখানে অনেক ধরনের শর্ত ওখানে দেওয়া আছে, এর মধ্যে অনেকগুলো শর্ত তো আমাদের কাছে গ্রহণযোগ্য নাও হতে পারে, তাই না? তখন একটা অনির্বাচিত সরকারের অধীনে এই প্রোগ্রামটা নেওয়া হয়েছে, মাথায় রাখতে হবে এটা নির্বাচিত সরকার। সুতরাং আমরা যে এই শর্তগুলো আমরা গ্রহণ করব সেটা জনগণের যদি কোনো ধরনের স্বার্থ সংরক্ষণে বাধাগ্রস্ত হয় সেই সিদ্ধান্ত তো আমরা একটা নির্বাচিত সরকার নেব না। এটা এই প্রোগ্রামটা আওয়ামী লীগের সময় এবং এই প্রোগ্রামটা 6-7 মাস পর শেষ হয়ে যাচ্ছে, এরপরে আমরা এই প্রোগ্রামের ফার্দার কি হবে এটাও সিদ্ধান্ত আমরা নিই নাই। এই সিদ্ধান্ত কিন্তু আমাদের, আমরা কি ফার্দার প্রোগ্রামে যাব কি যাব না এটা আমাদের সিদ্ধান্ত। সুতরাং আলোচনা চলছে, যতক্ষণ আলোচনা শেষ না হয় আগামী 15-20 দিন আরো 1 মাস আলোচনা হতে পারে, এরপরে আলোচনা যেখানে গিয়ে দাঁড়ায় আমরা সিদ্ধান্ত নেব নেক্সট স্টেপ কোথায় যাব, এটা আমাদের সিদ্ধান্ত। দর্শক, অর্থনৈতিক বিভিন্ন ইস্যুতে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিচ্ছিলেন অর্থমন্ত্রী, দেখছিলেন এর সরাসরি সম্প্রচার। মিটার গেজ ট্রেনের ইঞ্জিনের অভাবে ভুগছে রেলওয়ে, আর এই সংকট মেটাতে সময় লাগবে আরও 3 বছর। আর জুনে ব্রডগেজের নতুন কোচ এলে ঢাকা পাবনা এবং ঢাকা খুলনা রুটে নতুন ট্রেন চালু করবে রেলওয়ে। এদিকে রাজনৈতিক বিবেচনায় ট্রেন রুট চালুর বিষয়ে তদন্ত হচ্ছে বলে জানিয়েছেন রেল প্রতিমন্ত্রী। মোহন ইসলামের প্রতিবেদন। দীর্ঘদিন ধরে বাংলাদেশ রেলওয়েতে চলছে ট্রেনের মিটার গেজ ইঞ্জিন বা লোকোমোটিভ সংকট। ইঞ্জিন না থাকায় দেশের কয়েকটি রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। ব্রডগেজ ট্রেনের পর্যাপ্ত ইঞ্জিন আছে এমন তথ্য দিচ্ছে রেলপথ মন্ত্রণালয়। তবে সংকট আছে ট্রেন কোচের। ভারত থেকে 200টি কোচ আসতে শুরু করলে তাও কেটে যাবে বলে জানিয়েছে মন্ত্রণালয়। রেল সচিব জানান, জুনে ঢাকা পাবনা ঢাকা খুলনা রুটে নতুন ট্রেন চালুর পরিকল্পনা রয়েছে তাদের। মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা ওই সভাতে বলেও এসেছি, আমরা জানিয়ে এসেছি তাকে যে এটা আমরা আসলেই আমরা এই যে এক্সপ্রেস সার্ভিস বৃদ্ধি এটার আওতাতে প্রথম 180 দিনের মধ্যে আমরা ইনশাল্লাহ রুটও বলে এসেছি মাননীয় প্রধানমন্ত্রীকে, আমরা ঢাকা পাবনা ঢাকা, ঢাকা খুলনা ঢাকা এই দুটো ট্রেন আমরা ইনশাল্লাহ চালু করতে পারবো নতুন। তবে শিগগিরই কাটছে না মিটার গেজের সংকট। আমাদের লোকোমোটিভ আমাদের 2 থেকে 2.5 বছরের আগে লোকোমোটিভ, নতুন লোকোমোটিভ মিটার গেজ আসবে না। আমরা যেগুলো এখন প্রসেস করছি এগুলো আসতে 2 থেকে 2.5 বছর লাগবে। বাট এর মধ্যে যেগুলো আমাদের প্ল্যানিংয়ে আছে যেই আমাদের এক্সিস্টিং লোকোমোটিভ আছে সেগুলো আমরা মেনটেনেন্স করে আমরা এগুলো ইনশাল্লাহ আমরা আমাদের কাজ চালিয়ে যাব। মিটার গেজের অনেক প্রেশার আছে, সেই জায়গাটা আসলে ওরকম নজর দেওয়া হয় নাই, যে কারণে হচ্ছে যে আমরা মানে যে পরিমাণ চাহিদা বা আমাদের উপর যে পরিমাণ ট্রেন বা লোকোমোটিভের যে পরিমাণ মানে প্রেশার আছে সেটাকে আমরা সেভাবে সাপোর্ট দিতে পারি নাই। প্রতিমন্ত্রী জানান, স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের সময় রাজনৈতিক বিবেচনায় নতুন ট্রেন রুট চালুর বিষয়ে তদন্ত হচ্ছে। রাজনৈতিক বিবেচনা অথবা যে এলাকার যে মন্ত্রী ছিল সে তার নিজস্ব এলাকায় যদি কোনো না থাকে, দেখা গেছে যে অতিরিক্ত সেই জন্য সময় ক্ষেপণ হতো এবং দেখা যেত যে মানুষের যেখানে চাহিদা বেশি সেই জায়গায় না দিয়ে অল্প চাহিদার স্টেশনে দিতে তাতে হচ্ছে আসলে সুফলটা পাওয়া যেত না। তবে সেই সংস্কৃতি আর ফেরত আসবে না বলে মনে করেন প্রতিমন্ত্রী। লস দিচ্ছিল। মোহন ইসলাম, 71, ঢাকা। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর এই প্রথমবারের মতো নিজের জেলা বগুড়া যাচ্ছেন তারেক রহমান। আগামীকালকের এই সফর ঘিরে জেলা জুড়ে বইছে উৎসবের আমেজ, চলছে প্রস্তুতি। তিনি সরকারি কর্মসূচিতে অংশ নেওয়ার পাশাপাশি বাগবাড়িতে নিজ বাড়িতে যাবেন, আর বিকেলে ভাষণ দেবেন ঐতিহাসিক আলফাতুন্নেসা খেলার মাঠের দলীয় জনসভায়। তার এই সফরে বগুড়া সিটি কর্পোরেশন সহ একাধিক প্রকল্পের উদ্বোধনের কথাও রয়েছে। দর্শক, বগুড়ার খবর আমরা জানবো। এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী SM আবু সাইদ। সাইদ, একটু জানাবেন, তারেক রহমান প্রধানমন্ত্রী হবার পরে প্রথম বগুড়া সফরে তিনি যাচ্ছেন, তো প্রধানমন্ত্রীর সফর ঘিরে আসলে এলাকার পরিস্থিতি কেমন দেখছেন? জি ইশরাত, আপনাকে ধন্যবাদ। আপনি জানেন যে প্রধানমন্ত্রী তারেক রহমান
এই বগুড়ার সফরকে ঘিরে পুরো বগুড়া অঞ্চলের মানুষের মধ্যে উৎসবের আমেজ কিন্তু বিরাজ করছে। আমরা সকাল থেকে দেখছি যে শহরের প্রতিটি এলাকায় ধুয়ে মুছে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ চলছে এবং সেই সাথে তার সফরকে নির্বিঘ্ন করার জন্য নিশ্ছিদ্র নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। পিজিআর, র্যাব, পুলিশ থেকে শুরু করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সব ইউনিটের সদস্যরা কিন্তু প্রধানমন্ত্রী যে সকল এলাকায় সফর করবেন, অর্থাৎ যে সকল স্থাপনা উদ্বোধন করবেন, সেই সকল এলাকায় কিন্তু তল্লাশি চালিয়েছে এবং শহরের বিভিন্ন পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এই বিষয়গুলো নিয়ে আমরা একটু ছোট্ট করে কথা বলতে চাই। এখানে যুবদলের সাধারণ সম্পাদক আছে। খুব ছোট করে আসলে প্রধানমন্ত্রী এই সফরকে আপনারা কতটুকু উৎসাহের সাথে লক্ষ্য করছেন? ধন্যবাদ আপনাকে। আমাদের তারুণ্যের অহংকার, বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বগুড়ার সন্তান, বগুড়ায় আসবে। বগুড়ায় দীর্ঘ 17 বছর কোনো উন্নয়ন হয়নি, সেই উন্নয়নের বার্তা নিয়ে অনেক মেগা অফার নিয়ে তিনি বগুড়ায় আসছেন শহর থেকে নগরীতে পরিণত করতে। আমরা চাই বগুড়ার মানুষ যেসব সুবিধা থেকে বঞ্চিত ছিল, আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান সেগুলো সুবিধা নিয়ে বগুড়ার মানুষের কাছে সুখবর এবং বার্তা নিয়ে আসছেন। জি, অনেক অনেক ধন্যবাদ ইরশাদ। আপনি শুনলেন যে বগুড়ার মানুষের জন্য একগুচ্ছ যে বার্তা, শুভ বার্তা নিয়ে আসছেন। যে বিষয়গুলোর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য আছে যে বগুড়া পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নত করা। এই পৌরসভা 151 বছর বয়সের পৌরসভা সিটি কর্পোরেশন ঘোষণা করা হবে। এই ছিল প্রধানমন্ত্রী তারেক রহমানের বগুড়ার সফরের সর্বশেষ তথ্য। এস.এম. আবু সাইদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। চলতি মৌসুমের হজ যাত্রার দ্বিতীয় দিন আজ সারাদিনে আরও 9টি ফ্লাইট সৌদির উদ্দেশ্যে রওনা হবে। রোববার দিনব্যাপী সৌদি আরবের উদ্দেশ্যে 5,756 জন হজ যাত্রী নিয়ে 14টি ফ্লাইট ঢাকা ছেড়ে গেছে। এরই মধ্যে রাত থেকে সকাল পর্যন্ত 4টি ফ্লাইট ঢাকা থেকে ছেড়ে গেছে, আর রাতের বাকি সময়ে আরও 5টি ফ্লাইট রয়েছে। দিনের অন্য সময়ে যারা যাত্রা করবে তারা হজ ক্যাম্পে তাদের আনুষ্ঠানিকতা সেরে নিচ্ছেন। আর এবছর নিবন্ধিত হজ যাত্রীদের মধ্যে শতভাগেরই ভিসা সম্পূর্ণ হয়েছে। এবারের ব্যবস্থাপনা নিয়ে প্রথম দিকে অনেকের সন্তুষ্টির কথা জানালেও আজ খাবার নিয়ে ব্যাপক অভিযোগ জানিয়েছেন হজ যাত্রীরা। আর মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনে যাত্রীদের এই যাত্রা মক্কা নগরীর পবিত্র কাবা ঘরে। আরো 9টি ফ্লাইট রয়েছে, তা আমরা আশা করছি যে এই সবগুলো ফ্লাইটই আমাদের এবছরের হজ ব্যবস্থাপনার ক্ষেত্রে আমি যদি সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পয়েন্টগুলো আমার কাছে মনে হচ্ছে সেটি হচ্ছে যে আমাদের হজ যাত্রীদের ভিসা সম্পন্ন হয়ে গেছে, টিকিট সংক্রান্ত কোনো জটিলতা নাই এবং সকল হজ যাত্রীর টিকিট এনশিওর করা হয়েছে। হজ যাত্রীদেরকে মানসম্পন্ন খাবার দেওয়াটাও আসলে আমরা অঙ্গীকারবদ্ধ এবং সেজন্যই আমরা আসলে আমরা পর্যটন কর্পোরেশনকে আমরা এখানে নিয়ে এসেছি যে তাদের একটা সুনাম রয়েছে। তা আমরা আপনারা যে অভিযোগগুলো আপনাদের কাছে এসেছে আমরা এগুলো সবই আন্তরিকভাবে দেখব। এবারে পরবর্তী প্রসঙ্গ। ঢাকার দর্শককে সুরে সুরে বাঁধলেন দুই বাংলার জনপ্রিয় শিল্পী শ্রীকান্ত আচার্য এবং অদিতি মহসিন। ঢাকাস্থ ভারতীয় হাই কমিশন, ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশনস এবং HSBC ব্যাংকের যৌথ নিবেদন ছিল বাঁধন আছে প্রাণে প্রাণে শিরোনামে দুদিনের এই যুগল আয়োজন। 17 এবং 18 এপ্রিল নিবিড় সুরের এই মন্ত্রমুগ্ধ পরিবেশনায় মিশেছিল নববর্ষের প্রাণিত উচ্ছ্বাসও। আর প্রথম দিনের পরিবেশনার এই খবর আমাদেরকে জানাচ্ছেন আমাদের সহকর্মী পার্থ সঞ্জয়। বৈশাখের এই যুগল আবাহনটা বলা যায় সন্ধ্যার মাহেন্দ্রক্ষণ, যে গানে বাঙালি বারবার ফিরতে চায়, যে গান থাকে সাথে সাথে, সে গানই ফিরে ফিরে এলো শ্রীকান্ত অদিতির অপার পরিবেশনায়। স্বতন্ত্র গায়কিতে শিল্পী শ্রীকান্ত দুই বাংলায় সমান জনপ্রিয়। এই বাংলায় এসে তাই তার সমান মুগ্ধতা। যে এবার আমি আমার থেকে আমাকে বাদ দিয়ে অনেক কিছু জীবনে যোগ দিলাম,
ছোট যত আপন ছিল বাহির করে দিয়ে ভুবনটারে আপন করে নিলাম। অনুষ্ঠানের শুরুতে সেই বন্ধন, সেই শেকড় আর সংস্কৃতির নিবিড়তার কথাই বললেন ভারতীয় হাইকমিশনার। This shared celebration is a powerful reminder that the bonds between our peoples are founded on a rich and living cultural heritage, one that has evolved over centuries and continues to inspire us today. They remind us that our cultural bonds are older and deeper than our national boundaries. ইন্ডিয়ান হাউসে গানে গানে সন্ধ্যা নেমেছিল অদিতি মহসিনের প্রার্থনার মতো করে গাওয়া তুমি নির্মল করো গানখানিতে। এরপর একে একে রবীন্দ্রনাথ দ্বিজেন্দ্রলালে তিনি ছড়িয়ে দিলেন সুরের আবেশ, তাতে মিশে থাকলো বাংলার জল, মাটি আর মানুষ। সঞ্জয়, ৭১, ঢাকা।